আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বকেয়া বেতন আদায় দাবিতে শ্রমিকদের আন্দোলন, যমুনা পথ অবরুদ্ধ। স্টারলিংকের উপর আরোপ হবে ট্যাক্স, ব্রিফিংয়ে ফয়েজ আহমেদ তৈয়ব। আলোচনায় নতুন নেতৃত্বের ভাবনা, আইনি জটিলতা নিয়ে বিপত্তি। ডলারের অস্থিরতা কাটিয়ে উঠতে কঠিন হস্তক্ষেপ, মুক্তির চেষ্টায় বাংলাদেশ। পাকিস্তানের ভূখণ্ডে নতুন অভিযান, সন্ত্রাসের মুখোশ উন্মোচনে সেনাদের কৌশল। পাকিস্তানের সাথে 3 ম্যাচের সিরিজে বাংলাদেশ, বিড়ম্বনার মাঝেও নতুন সূচি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রতি মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য বরাবরের মতো এবারও প্রধান উপদেষ্টার বাসভবনের পথে রীতিমতো আন্দোলনে নেমেছেন গার্মেন্টস শ্রমিকেরা। এ সময় তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করে, কিন্তু পুলিশের বাধা ও প্রতিবন্ধকতায় তাদের পথ আটকে যায়। মঙ্গলবার বিকেল 3টার দিকে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশ্যে রওনা হন শ্রমিকরা। সরেজমিনে দেখা যায় তারা বিভিন্ন ব্যানার হাতে নিয়ে বেতনের দাবিতে স্লোগান দিতে থাকেন। শ্রমিকরা পল্টন থেকে এগিয়ে আসার সময় তাদের সঙ্গে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার। তবে যখন তারা কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মুখে শ্রমিকরা সেখানে অবস্থান নেন এবং অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দাবি, 18 মাস আগে বন্ধ হওয়া ডার্ট গ্রুপের 5টি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের সব পাওনা পরিশোধের জন্য তারা এই আন্দোলনে নেমেছেন। শ্রমিকরা তাদের বেতনের দাবিতে নানা ধরনের স্লোগান ও ব্যানার প্রদর্শন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাত নাই দিন নাই, এত কাজ করি আমরা। আমাগো টাকা দিয়া ওরা গদিতে বসে, ওরা ওদের ইচ্ছে গদিতে বসাই আমরা। তা আমরা কেন রাস্তা রাস্তা ভিক্ষা করব? একদম নতুন দিগন্তে বাংলাদেশে। দেশের টেলিযোগাযোগ ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবারের মতো স্টারলিংকের ডেটা পরিষেবায় যুক্ত হলো স্যাটেলাইট ইন্টারনেট। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই দিনকে স্মরণীয় করে বললেন, আমরা স্টারলিংকের প্রতিটি ডিভাইসের উপর ট্যাক্স আরোপ করব। তবে আজকের দিনটি বিশেষ, কারণ এটি দেশের টেলিগ্রাম সেবার নতুন যুগের শুরু। তিনি আরও ঘোষণা করলেন, স্টারলিংকের ডেটার কোনো লিমিট থাকছে না। গ্রাহকরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। এটি হবে প্রযুক্তির এক বিশাল অগ্রগতি, যেখানে কোনো ডেটা হিসেবের বাধা থাকছে না। এই উচ্ছ্বাসের মুহূর্তে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম এবং ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের কোনো গাইডলাইন ছিল না। মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের উদ্যোক্তা বান্ধব এবং একই সাথে গ্রাহক বান্ধব বিকল্প তৈরি করার জন্য, একটা টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেটের বিকল্প তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সে মধ্যে স্পেস এক্সের সিইও ইলন মাস্কের সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে 90 দিনের মধ্যে এই সেবাটা বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার এই আহ্বানকে সামনে রেখে আমরা বিডা থেকে, বিটিআরসি থেকে এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সবার সার্বিক সহযোগিতায় আমরা মাত্র 3 মাসের মধ্যে একটি এনজিএস নন জিও স্টেশনারি স্যাটেলাইট গাইডলাইন তৈরি করতে সক্ষম হই। এই গাইডলাইনটা বিভিন্ন স্তরে কনসালটেশন করা হয়েছে। মিটিং এর পরে আমরা 75 রকমের পরামর্শ বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। এই পরামর্শগুলো আমলে নিয়ে স্যারের যে ডেডলাইন, এই ডেডলাইন থেকে মিট করে আমরা এনজিএস গাইডলাইনটা পাস করি এবং এরপর প্রথম আবেদনকারী হিসাবে স্টারলিংক এই এনজিএস গাইডলাইনের জন্য আবেদন করে। তার আগে স্টারলিংক বিডায় রেজিস্ট্রেশন করে, অর্থাৎ বাংলাদেশের যে আইনি প্রসেসগুলো আছে এই প্রক্রিয়াগুলো পুরোপুরি ফুলফিল করে বিডায় রেজিস্ট্রেশন নিবন্ধন নেয় এবং তারপরে তারা বিটিআরসিতে নিবন্ধন লাইসেন্সের জন্য আবেদন করে এবং সেটা যথাযথভাবে যে ফি আছে সেই ফি দেয়, ফরেন কারেন্সিতে ফি দেয়, ফি দিয়ে তারা আমাদের কাছ থেকে লাইসেন্স পায়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমাকে আক্রমণ করে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। যেসব জটিলতা রয়েছে সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। তারা বিশেষজ্ঞ, তাদের পরামর্শ অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। সাংবাদিকদের প্রশ্নে বিএনপির আন্দোলনের প্রতিবন্ধকতা মনে করা হচ্ছে কিনা তিনি জবাবে বলেন, যখন সরকার কাজ করে তখন একক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমি এত বড় সিদ্ধান্ত একা নিচ্ছি বলে মনে হওয়ার কারণ নেই। আইনি জটিলতা ও আদালতের বিচারাধীন বিষয়গুলো রয়েছে, সেগুলোতে আমাদের মনোযোগ দিতে হবে। অন্যদিকে স্থল বাণিজ্যে ভারতের নিষেধাজ্ঞা নিয়ে তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, আমাদের থেকে ভারতের ক্ষতি বেশি হবে, কারণ তারা বাংলাদেশে বেশি রপ্তানি করে। এই অপ্রত্যাশিত সিদ্ধান্তে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। মঙ্গলবার দুপুরে সাভারের জাতীয় যুব প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা এখন সমীচীন হবে না। দেখা যাক শুনানিতে কি রায় আসে বা কি নির্দেশনা আসে। আর বিগত যে বিষয়টা নিয়ে আন্দোলন চলছে সেটার যে মামলা ছিল, সেই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না, এবং রায়ও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা ছিল না, এটা আপনারা জানেন। এবং যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, ম্যাচ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা রিট পিটিশন হয়েছে, আমরা লিগ্যাল নোটিশও পেয়েছি এবং ওই রিট পিটিশনের শুনানি হয়তো আজকে হওয়ার কথা। তো এই একদিকে বিচারাধীন, আরেকদিকে যেসব আইনি জটিলতা অ্যারাইজ করেছে সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্তের দিকে যাব। দেখেন, যখন সরকার কাজ করে, সরকার একটা বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা করার সুযোগ নেই। বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তো বলেছেন যে নিষেধাজ্ঞায় আমাদের থেকে বেশি ভারতেরই ক্ষতি হবে, কারণ আমদানিটা আমরা ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। তবে অবশ্যই যেহেতু এটা একটা সাডেন এসেছে, সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত তো কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে। তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটা আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বাজারে চলমান অস্থিরতা যেন কাটছেই না। ডলার সহ অন্যান্য বৈদেশিক মুদ্রার মূল্যবোধে অব্যাহত অস্থিরতা সৃষ্টি হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এই পরিস্থিতির পেছনে কিছু মূল কারণের উল্লেখ করেছে, যা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা ও সরবরাহের অসামঞ্জস্যতা। দ্বিতীয়ত, অর্থনৈতিক রেটিংয়ের নেতিবাচক প্রভাব। বাংলাদেশ ব্যাংক এই অস্থিরতা নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের অর্থনীতির মাঝে ঝোড়ো পরিবর্তনের বাতাস এখনো বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমানের স্পষ্ট ঘোষণা, ডলারের দাম যখনই অপ্রত্যাশিতভাবে বেশি বেড়ে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক অবিলম্বে বাজারে হস্তক্ষেপ করবে। এই পদক্ষেপের মাধ্যমে তারা নিশ্চিত করতে চান যে কোনো ব্যাংক বা হোতারা যেন ডলারের দামকে অযৌক্তিকভাবে বাড়িয়ে তুলতে না পারে। এটা আমাদেরকে আসলে অনেকভাবে হেল্প করবে। সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বাংলাদেশের রিফর্মের যে একটা সদিচ্ছা, রিফর্মের যে একটা তাগিদ আমরা যে ফিল করছি, সেটা সিগন্যাল দিবে এবং সাথে সাথে বাংলাদেশের বহি অর্থনীতি খাতের যে শক্তি, সেটা যে ভালো আছে সেটাকেও আসলে মিন করবে। আমাদের মনে হচ্ছে ফরেন এক্সচেঞ্জের ডিমান্ড এবং ফরেন এক্সচেঞ্জের সাপ্লাই, সেটার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স এখন তৈরি হয়েছে।
সতর্কতা হিসেবে তদারকি বাড়ানো হয়েছে। তবে তিনি আরও জানান, যদি কোনো কারসাজি বা অপ্রচলিত ট্রেডিং পদ্ধতি অব্যাহত থাকে তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের কাছে এমন হাতিয়ার রয়েছে যা ডলারের মূল্যকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। অর্থাৎ দরকার হলে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতির স্বার্থে তৎপর হয়ে উঠবে। অর্থনীতির বিশ্লেষক আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, উন্নয়নের জন্য বড় সংস্কার দরকার হয় না। তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন জাপানের কথা, যেখানে মাত্র 15 বছরে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল। এশিয়ার অন্য দেশগুলোও একই রকম দ্রুত উন্নতি করেছে। গত দুদিন ধরে বেশিরভাগ ব্যাংক 122 টাকার মধ্যে ডলার বিক্রি করছে। কিছু ব্যাংক রেমিটেন্স কিনছে 122 টাকায় আর বিক্রি করছে 123 টাকায়। বাংলাদেশ ব্যাংক প্রতিদিন রেফারেন্স রেট প্রকাশ করছে, যা এ পর্যন্ত 121 টাকা 99 পয়সায় রয়েছে। এতে দেখা যাচ্ছে ডলারের দাম স্থিতিশীল রয়েছে, বরং কিছুটা কমেও গেছে। শুধু একটাই বার্তা, অর্থনীতির এই অস্থির মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা ও হস্তক্ষেপই মুখ্য। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে চালানো হয়েছে কঠোর অভিযান, যেখানে সংঘর্ষে কমপক্ষে 12 জন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে। এই অভিযান চলাকালে 2 জন সেনা সদস্যের জীবনও ঝুঁকির মধ্যে পড়েছে। সোমবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন। পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, এ দুটি পৃথক অভিযানে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠনের 12 সদস্যকে হত্যা করা হয়েছে। পাশাপাশি এই সংঘর্ষে 2 সেনা সদস্য শহীদ হয়েছেন। আইএসপিআর এর বিবৃতি অনুসারে এই অভিযানগুলো পরিচালিত হয় শনিবার ও রোববার, যেখানে মূলত তেহরিক-ই-তালেবান পাকিস্তান ও বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রথম অভিযানটি লাক্কি মারওয়াত জেলায়, যেখানে 5 জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। এই সন্ত্রাসীদের ভারতীয় মদতপুষ্ট বলে উল্লেখ করেছেন আইএসপিআর। এরপর 52 জেলায় আরও 2 জন সন্ত্রাসী নিহত হন। তৃতীয় সংঘর্ষটি উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায়, যেখানে সেনা গাড়ি বহরকে লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলার জবাবে সেনারা 2 সন্ত্রাসীকে হত্যা করে। প্রথমে ঠিক ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজে মুখোমুখি হবেন 2 দলের তারকারা। তবে বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা ও অদূর ভবিষ্যতের টার্নিং পয়েন্ট 2026 টি-20 বিশ্বকাপের জন্য মনোযোগী হয়ে উঠেছে। সেই লক্ষ্যেই সিদ্ধান্ত নেওয়া হয় টি-20 ফরম্যাটে সিরিজ আয়োজনের। চলতি মাসের 25 তারিখে পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের সিরিজের সূচি ছিল, কিন্তু ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনাকর পরিস্থিতি সিরিজের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তোলে। প্রাথমিক পরিকল্পনায় ছিল 5 ম্যাচের এই সিরিজ, তবে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় 3 ম্যাচের সিরিজে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, বিসিবির সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিনের মধ্যে আলোচনা শেষে এই সিদ্ধান্ত আসে। এর আগে 25 মে পিএসএল এর ফাইনাল হওয়ার কথা থাকলেও সিরিজের জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন। অবশেষে আগামী 21শে মে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ। এরপর 25শে মে পিএসএল এর ফাইনাল দিয়ে আবেগে ভরপুর এক ক্রিকেট উৎসবের পর্দা নামবে। এরপরই শুরু হবে বাংলাদেশের পাকিস্তান সফর। এদিকে বাংলাদেশ দল এখন আরব আমিরাতে ব্যস্ত সময় পার করছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।